তো বাংলাদেশের জনগণ তো বারবার রক্ত দিয়েছে, বারবার রাজপথে নেমেছে, বারবার লাঠিগুলি, টিয়ার শেল এগুলো সব কিছুর মুখোমুখি হয়েছে। পুলিশের ট্রাকের তলায় পিষ্ট হয়েছে, পুলিশ এবং বিভিন্ন বাহিনীর গুলিতে নিহত হয়েছে। এইরকম অসংখ্য ঘটনা আছে আমাদের দেশে। তো এই রক্তদান বা আত্মদান কেন? আহ, বলতে পারেন গণতন্ত্রের জন্য, বলতে পারেন ন্যায় নীতি ভিত্তিক একটি সমাজ পাওয়ার জন্যে, বলতে পারেন একটা সম্মানজনক জীবনের জন্যে, বলতে পারেন যে নিজের মতামত, নিজের কথা সেটা যেন তারা মন খুলে বলতে পারে তার জন্যে, বলতে পারেন যে শ্রম সে বিক্রি করছে সেই শ্রমের ন্যায্য মূল্য পাওয়ার জন্যে, যে ফসল সে উৎপাদন করছে সেই ফসলের ন্যায্য মূল্য পাওয়ার জন্য। এই সব কিছুর জন্যই তো বাংলাদেশের মানুষ বারবার রক্ত দিয়েছে। কিন্তু প্রত্যেকবারই রক্ত দেওয়ার পরে, গণ অভ্যুত্থানের পরে, সফল হবার পরে ক্ষমতা চলে গেছে একটা সুবিধাবাদী গোষ্ঠীর হাতে, এবং সেই সুবিধাবাদী গোষ্ঠী আগের ধারাবাহিকতাই বজায় রেখেছে। জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন তো দূরের কথা, সামান্যতম পরিবর্তনও হয়নি। এক শাসককে তাড়ানো হয়েছে, আরেক শাসক যাকে বসানো হয়েছে সে আর আগের শাসকের ভিতরে চরিত্রগত কোনো তফাৎ নেই। মাত্রাগত তফাৎ কখনো কখনো থাকে, কিন্তু দেখা যায় যে কয়েক বছর পরে মাত্রা আগের জনকেও ছাড়িয়ে যাওয়ার প্রবণতা পরের জনের থাকে। তো জুলাইয়ের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। জুলাই মানুষ রক্ত দিয়েছে, মানুষ পথে নেমেছে, মানুষ অত্যাচার সহ্য করেছে, মানুষ নির্যাতন সহ্য করেছে, এবং তারপর তারা যাদেরকে বিশ্বাস করেছে মনে করে তাদের হাতে দায়িত্বভার ছেড়ে দিয়ে তারা নিজের নিজের জায়গায় চলে গেছে, নিজের সন্তানদেরকে দাফন করেছে, নিজের সন্তানদেরকে চিকিৎসার জন্য নিয়ে গেছে, এবং নিজেরা আহত হলে তার জন্য তারা সেই চিকিৎসার ব্যবস্থাটা নিজেরাই করতে গেছে। সরকারের কাছে প্রথমে কিছুই দাবি করেনি তারা। তো জুলাইয়ের ক্ষেত্রেও যেটা ঘটেছে যে একই ঘটনার যে পুনরাবৃত্তি আমরা দেখছি, যে সেটি হচ্ছে জুলাইয়ের 5 তারিখে শেখ হাসিনা এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের ফলাফল হিসেবে শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন। তারপরে এখন শাসনভার গিয়ে পড়লো কাদের হাতে? শাসনভার কারা টেক ওভার করলো? সেনাবাহিনী প্রধানের ঘোষণা ছিল, সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎকারে তিনি প্রথমেই জানালেন যে কাদের কাদের ডাকা হয়েছে। ডাকা হয়েছে আমির জামায়াতকে। তিনি প্রথম এই কথা বললেন, এই দলটির নাম বললেন, এই ব্যক্তির নাম বললেন, এবং তার পাশাপাশি স্বাভাবিকভাবে বিএনপিকে ডাকা হয়েছে, আরও যে সমস্ত দল যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে সেই বিগত অনেকগুলো বছর, 17 বছর কেউ বলেন, 17 বছর কেউ বলেন 15 বছর, তো যারা সংগ্রাম করেছে, কথা বলেছে, রাজপথে থেকেছে, এবং তাদেরকে ডাকা হয়েছে, এবং সবাইকে নয় কিন্তু। যাই হোক, তারা তাদের পছন্দ মতো ডেকেছেন। আর এই আন্দোলনে ছাত্র নেতাদেরকে ডাকার জন্যে তারা শরণাপন্ন হয়েছে, সেনাবাহিনী শরণাপন্ন হয়েছিল ডক্টর আসিফ নজরুলের। আসিফ নজরুল আবার তিনি আবার ডেকে পাঠিয়েছিলেন হাসনাত কায়ুমকে। এগুলা তাদেরই বিভিন্ন সময়ে বলা কথা, বা তাদেরই বিভিন্ন সময়ে লেখা কথা। তো সেখানে একটা সরকার গঠন হয়ে গেল। মানুষ মনে করলো যে যা যা আগে ঘটেছে তা আর ঘটবে না। তো এখন আপনাদের মনে থাকার কথা যে জুলাই আন্দোলন যখন চলেছে তখন আন্দোলনকারীরা দিন রাত কি গান বাজিয়েছে? মুক্তিযুদ্ধের গান বাজিয়েছে, রবীন্দ্রনাথের গান বাজিয়েছে, তারা প্রগতিশীল গান বাজিয়েছে, গণসঙ্গীত বাজিয়েছে। তারা কি স্লোগান দিয়েছে? মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই।
তারা কী স্লোগান দিয়েছে? সবার জন্যে আমরা মেধার ভিত্তিতে একটা দেশ চাই, মেধা না কোটা, মেধা মেধা। তো এই সমস্ত স্লোগান দেওয়া, এতে মানুষ মনে করেছে যে স্বাভাবিকভাবেই তারা প্রগতির পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং স্বাধীনতার চেতনার যে অবক্ষয়টা বা যে ব্যবসাটা আওয়ামী লীগ করেছিল, সেই ব্যবসাটাকে সরিয়ে স্বাধীনতার চেতনাকে সামনে নিয়ে আসার জন্যেই এই আন্দোলন এবং সংগ্রামে এবং এই গণ অভ্যুত্থানটা চলছে। কিন্তু কি দেখা গেল? ইউনূস সাহেব ক্ষমতা হাতে নেওয়ার পরপরই শুরু হলো মৌলবাদীদের আস্ফালন। এবং মৌলবাদীদের হাতে কি কি ক্ষতি হয়েছে আপনারা ইতিমধ্যে তার বিবরণ পেয়ে গেছেন। শতাধিক মাজার ধ্বংস হয়েছে, অসংখ্য মানুষকে মেরে পঙ্গু করে ফেলা হয়েছে, অনেক পুলিশকে হত্যা করা হয়েছে, অস্ত্র লুট হয়েছে, মৌলবাদীদের কাছে চলে গেছে সেই সমস্ত অস্ত্র যারা জঙ্গি, যারা এরা বলতে চায় যে এগুলো জঙ্গিবাদ বলে কিছু নেই, কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদী সবসময়ই আছে, সবসময়ই ছিল। তো অস্বীকার করতে চাইলেই তো হবে না, আমরা তাদের অবস্থান এবং প্রমাণ দেখেছি। যাই হোক, তো যদি এই সমস্ত ঘটনা না ঘটতো তাহলে তো আমরা বলতে পারতাম যে জুলাইয়ের পরে যে নেতৃত্বটাকে আমরা পেয়েছি সেই নেতৃত্বটাকে আমরা সর্বান্তকরণে সমর্থন করছি। এবং আমরা তো তারপরেও কখনোই এই সরকারকে কোনোভাবে ডিস্টার্ব করি নেই, সরকারকে কোনোভাবেই আমরা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করিনি। কিন্তু যখন একের পর এক ষড়যন্ত্র শুরু হলো স্বাধীনতার বিরুদ্ধে, একাত্তরের বিরুদ্ধে, প্রগতিশীলতার বিপক্ষে, সংস্কৃতি চর্চার বিরুদ্ধে, ফুটবল খেলার বিরুদ্ধে, নারীদের খেলাধুলার বিরুদ্ধে, নারীদের বাইরে যাওয়ার বিরুদ্ধে, নারীদের পোশাক নিয়ে নারীদেরকে রাস্তাঘাটে অপদস্থ করা এবং কি বাড়িতে ঢুকে অপদস্থ করার ঘটনা, এগুলো যখন শুরু হয়ে গেল, তখন সেই সব দিকে ভ্রুক্ষেপই করেননি এই ছাত্রনেতারা যারা তখন ক্ষমতায় ছিলেন, যে উপদেষ্টারা, তারা তখন ইউনূসের সঙ্গী হিসেবে কাজ চালাচ্ছিলেন। এবং ইউনূস নিজে উল্টো দেশের মানুষকে ভুরি ভুরি মিথ্যা আশ্বাস দিয়েছেন। আজকে যখন এখন প্রশ্ন ওঠে যে শেখ হাসিনার সময়ে এত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এত 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 হাজার হাজার এত লোক যারা রাতারাতি কোটিপতি হয়েছে, তো শেখ হাসিনা 2 বছর ধরে নেই দেশে, আওয়ামী লীগ 2 বছর ধরে নেই। তাহলে এই ইউনূস আমলে যখন সুইস ব্যাংকে বাংলাদেশিদের গোপন সম্পদের পরিমাণ 41% বেড়ে যায় 1 বছরে, যখন বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 10,000 নতুন কোটিপতি তৈরি হয়, আর বিভিন্ন কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাই হয়, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে শ্রমিক কর্মকর্তা ছাঁটাই হয়, মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতেই ঊর্ধ্ব অবস্থানেই অবস্থান করে, লুটপাট, খুন, রাহাজানি প্রতিদিন ঘটছে, আজকেও ঘটেছে। আপনারা গতকালকে চট্টগ্রামের গতকাল হওয়া চট্টগ্রামে দেখেছেন যে একটি অফিসে ঢুকে তারা দাবি করেছে তাদেরকে এককালীন 2 কোটি টাকা দিতে হবে এবং প্রতি মাসে 10 লাখ টাকা করে চাঁদা দিতে হবে, নইলে তারা ব্যবসা করতে পারবে না, এবং তাদের অফিস তারা ভাঙচুর করেও গেছে। তো এটি গেল একটা। আপনি প্রতিদিন বাংলাদেশে এমন দিন পাবেন না যেদিন অপঘাতে কোনো না কোনো মানুষ মারা যাচ্ছে। সেই অপঘাতের মধ্যে আছে রোড অ্যাক্সিডেন্ট, সেই অপঘাতের মধ্যে আছে পানিতে ডুবে মারা যাওয়া, সেই অপঘাতের মধ্যে আছে এই বিভিন্ন উপদলের কোন্দলের কারণে মারা যাওয়া, সেই অপঘাতের মধ্যে আছে যে এক সময়কার শত্রু এখন ক্ষমতাসীন হয়ে গেছে, সে তার বিপক্ষের শত্রুকে মেরে ফেলছে।
হাত পা ভেঙে দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, এই সব কিছু ঘটে গেছে। তাহলে মানুষ যা যা স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নগুলো আবারও শেষ হয়ে গেছে। এর মধ্যেও কিছু নির্লজ্জ লোক যারা নিজেদেরকে লেখক দাবি করে, কবি দাবি করে, সাংবাদিক দাবি করে, তারা বলে জুলাই নাকি সফল। তো এখন তাদের কাছে সফল হতে পারে, তাদের কোনো যোগ্যতা ছিল না, কিন্তু তাদের লেখা এখন পাঠ্যপুস্তকে ঠাঁই পেয়েছে। তাদের কোনো যোগ্যতা ছিল না, তারা জুলাইয়ের পরে বড় বড় পোস্টে চাকরি পেয়েছিল বা পেয়ে আছে। যাদের কোনো যোগ্যতা ছিল না, তারা এই দেশে লেখক হিসেবে পরিচিতি পায়নি, তারা এখন সরকারি পৃষ্ঠপোষকতায় সব অনুষ্ঠানে গিয়ে প্রধান অতিথি হচ্ছে, বিশেষ অতিথি হচ্ছে, প্রধান আলোচক হচ্ছে এবং মোটা মোটা খাম পকেটে ভরে বাড়ি ফিরছে। তো এই সমস্ত লোকগুলোকে আমি লেখক শব্দটি আমার কাছে খুবই পবিত্র এবং খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। তো এই লোকগুলো এই লেখক শব্দটির অবমাননা করে এবং তারা নিজেদের যেহেতু মানসম্মান নেই, তাই যে কয়জন লেখক এবং কবি নিজেদের সম্মান বাঁচিয়ে এ যাবৎকাল পর্যন্ত বিক্রি হননি, তাদেরকে মানুষের মাঝে তাদের সম্পর্কেও খারাপ ধারণা তৈরি করতে সহায়তা করে। এই মানে লেখক নামের অলেখক, কবি নামের অকবি, সাংবাদিক নামের অসাংবাদিক এবং চাঁদাখোর এবং বদমাইশগুলো। তো আজকে যে সময়ে দাঁড়িয়ে আমরা একটা পুনর্গঠনের কথা ভাবার কথা, সেই সময়ে আত্মসমালোচনার দরকার যে জুলাই কেন ব্যর্থ হলো, জুলাই কেন মানুষের প্রত্যাশা পূরণের ধারে কাজ দিয়ে গেল না, জুলাই কেন মানুষকে আরও বেশি বিভক্ত করলো ঐক্যবদ্ধ করার বদলে। এইগুলো নিয়ে যে আত্মসমালোচনা করা দরকার, সেটি বাদ দিয়ে তারা এখনও দাবি করে যাচ্ছে যে জুলাই নাকি সফল। তো এই অপগণ্ড এবং এই এরা অবুঝ বলবো না কিন্তু, এই অপগণ্ড এবং ধান্দাবাজ, এই ধান্দাবাজদের কাছে বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশের ভবিষ্যৎ সব কিছুই হুমকির মুখে।